কে বলেছিলেন আপনাকে এই মুসলমান মেয়ে এসে যে নামাজ পড়ার কথা? দিদি বলেছে, যদি ওর গাড়ি একটা। শুধু আমরা যে মমতাদিকে থেকে দলটা করেছি সেই মমতাদি ছিলেন মুখ, আর যে মমতাদিকে আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে তিনি হচ্ছেন মুখোশ। দিদির থেকে দুর্নীতিগ্রস্ত লোক আর কেউ নেই পৃথিবীতে, মানে বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই শূন্য থেকে শুরু করতে পারবেন না। 21শে জুলাইয়ের আগে আমি দেখলাম সবাই তৃণমূল ছেড়ে যাচ্ছে। সামনেই 21শে জুলাই। 21শে জুলাইয়ের যে ঘটনার কথা আমরা জানি, যে ভোটার কার্ডটি একমাত্র পরিচয়পত্র হবে, সেই দাবিতেই একটা মিছিল আয়োজন করা হয়েছিল। কিন্তু যদি দাবি সেটাই হয়ে থাকে দিদি, সেই সময় মিছিল যাওয়ার কথা ছিল ইলেকশন কমিশনের দিকে, ভোটার কার্ড যেহেতু। কিন্তু সেই মিছিল প্রশাসনিক ভবনের দিকে কেন যাচ্ছিল? নো আইডেন্টি কার্ড নো ভোট, এটা অবশ্যই একটা ইস্যু ছিল। তারপর বেকারত্ব বৃদ্ধি, তখন জ্যোতিবাবু ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল। মহাকরণ অবরোধের ডাক দিয়েছিলেন তখন তৃণমূল নেত্রী। মানে আমি আগে যেই দলটা করতাম তার সর্বময় নেত্রী তিনি, তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। 1992 সালের খুব সম্ভবত 8ই জুন বালিগঞ্জে শচীন সেন মারা যান। শচীন সেন আগেই মারা গেছেন, রি ইলেকশন হয়, তাতে ব্যাপক ছাপ্পা হয়েছিল এবং তাতে প্রবীণ দেব জিতেছিলেন। একজন মানুষের প্রাণ চলে গেছিল, তার নাম স্বপন চক্রবর্তী। তখন বোধহয় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। বালিগঞ্জ নিউ মার্কেট যেটা, সেখানে তখন একটা অস্থায়ী অফিস ছিল। আমি যুব কংগ্রেসের এক্সিকিউটিভ বডির মেম্বার ছিলাম, কোনো পদাধিকারী আমি ছিলাম না। দিদি গেছেন, আমরাও গেছি। হঠাৎ শঙ্করী বলে আমাদের খুব দুঃসাহসিক একজন মহিলা ছিলেন, তিনি এসে মমতাদিকে বললেন, মমতাদিকে উনি নাম ধরেই ডাকতেন, মমতা, উনি বাঙাল ছিলেন, দেখছোস একটা ছেলে পইড়া রয়েছে। তখন কেউ জানে না কিন্তু সেটা। আমরা নেমে দেখলাম পুলিশ জল দিয়ে রক্ত ধোয়াচ্ছে। খোঁজ 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 নিয়ে জানা গেল ছেলেটা সোনারপুরের। দিদি তখন সোনারপুরে থেকে দাঁড়াবেন বা দাঁড়িয়েছেন এরকম একটা। দিদি আমাকে বললেন, সোনালি যা তো, দেখ তো ছেলেটাকে চিনতে পারিস কি? না দিদি। তো দেখা গেল ছেলেটা সোনারপুরে স্বপন চক্রবর্তী। হয়তো কোনো কারণে এসেছিলেন, গন্ডগোল দেখে দাঁড়িয়ে গেছে, সে সময় পুলিশের গুলিতে ওনার প্রাণ গেছে। মমতাদিকে দেখেছিলাম সে সময়। আমরা তো মমতাদির সঙ্গে দলটা করেছি। আমরা যে মমতাদিকে থেকে দলটা করেছি সেই মমতাদি ছিলেন মুখ, আর যে মমতাদিকে আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে তিনি হচ্ছেন মুখোশ। তিনি তারপর তখন ডাক দিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট। আমরা নির্বাচন কমিশন, তুমি যে বলছো নির্বাচন কমিশনে আমরা ধর্ণা দিয়েছি। তখন আমি এমএলএও না, আমি তো এমপি হইনি কখনো, এমএলএ হয়েছি 4বার, ডেপুটি স্পিকার হয়েছে। সব প্রতিনিধিদের নিয়ে দিদি নির্বাচন কমিশনে ধর্ণা দিলেন। আমরা ধর্ণা দিয়েছিলাম, কিন্তু সেদিন প্রকৃত অর্থে জ্যোতিবাবুর বিরুদ্ধে ধিক্কার জানাতে যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন মমতাদি মহাকরণ ঘেরাওয়ের ডাক দিয়েছিল। সেদিন কিন্তু 13 জন যুব কংগ্রেসের সহকর্মীকে আমরা হারিয়েছিলাম। তাদের রক্তে বাংলার পথ লাল হয়ে গেছিল। এই যে সুশান্ত ঘোষ আজকে দেখছো, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি এখন জেলে আছেন,
তিনিও কিন্তু 21শে জুলাই গুলিবিদ্ধ হয়েছিলেন। তারপরে মমতাদি শহীদ স্মারক তহবিল বলে একটা তহবিল গঠন করলেন। কবি সুভাষ মুখোপাধ্যায়কে তুমি দেখোনি, আমি দেখেছি আমার কলেজে, চারুচন্দ্র কলেজে ওনার ছোট মেয়ে পড়ত। তার নেতৃত্বে উনি শহীদ স্মারক তহবিল গঠন করেন। আমার মনে আছে আমাদের সঙ্গে যুব কংগ্রেস করতে তখন বাণীদা আমাদের থেকে সিনিয়র ছিল। বাণীদা এখন আর নেই পৃথিবীতে। বাণীদা বলছে যে বাণীদা দিদিকে গুরু বলতেন, গুরু আজকে না আমার মেয়ে গেছে আপনার তহবিলে পয়সা জমা দিতে। প্রচুর টাকা উঠেছিল। মমতাদি ইউটিআই বলে একটা, আমি তো জানি না, কোনো একটা সংস্থার মাধ্যমে অনেক লক্ষ টাকার চেক সেই শহীদ পরিবারগুলোকে দিয়েছিলেন। প্রকৃত অর্থে একটা ধিক্কার সমাবেশ ছিল। হাজার হাজার লক্ষ, হাজার হাজার বললে কম হবে, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা সেদিন শুধুমাত্র জ্যোতিবাবুকে ধিক্কার দিতে দাঁড়িয়েছিল, মানে জমায়েত হয়েছিল। আমার কি কাজ ছিল? আমাকে এবং সমস্ত মেয়েদের বলা হয়েছিল, আমার তখন বিয়ে হয় 93 সাল, যে তোরা সব মুসলমান মেয়ে সেজে নামাজ পড়বে। আমি জানি না মুসলমান মেয়েরা কিভাবে নামাজ পড়ে, আমি কোনো ধর্মকে অশ্রদ্ধা করছি না, আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, কিন্তু আমি নিজে তো হিন্দু। আমাদের সঙ্গে তখন কাউন্সিলর ছিল। কে বলেছিলেন আপনাকে এই মুসলমান মেয়ে এসে যে নামাজ পড়ার কথা? দিদি বলেছে, যদি ওর গাড়ি একটা, শুধু মুসলমান মেয়ে সাজবে না, মুসলমান মেয়ে সাজলে তো পুলিশ লাঠিচার্জ করবে না, যদি ও গেলে তো আগে পিছনে পুলিশ থাকে। যে তারপরে বলেছিলেন শ্যামলিদি, তিনিও আজকাল পৃথিবীতে নেই, তার তখন বিয়ে হয়ে গেছিল, তিনি শাখা পলা পরে নামাজ পড়তে শুরু করেন। মাউন্ট পুলিশ, যদি ওর গাড়িকে পাস করাতে হয়। মাউন্ট পুলিশ তো আমরা জানি ছেলেরা ঘোড়সওয়ার হয়, মেয়েরাও যে ঘোড়সওয়ার হতে পারে। মেয়েরা বললো শ্যামলিদিকে একটা কাঁচা গালাগালি দিয়ে যে হিন্দু ঘরের মেয়ে তোরা শাঁকাপালা পড়েছিস আর নামাজ পড়ছিস। শ্যামলিদিকে একটা লাঠির বাড়ি বানালো। শ্যামলিদি কক করে উঠল। তখন আমরা একদম টাটকা তো, আমি শ্যামলিদির কাছে ছুটে গেলাম, শ্যামলিদি তোমার লেগেছে? লাগছে মানে, আমরা সবাই বাঙাল, লাগছে মানে। তখন আমি হঠাৎ দেখি যে আমার ভাই গুলি চলছে। আমার ভাই খবর আসলো কানে যে শেখর গুলি খেয়েছে। তখন আমাদের এলাকার নেতা ছিলেন সুভাষিস চক্রবর্তী, যিনি এবারে বেহালা পূর্বে টিকিট পেয়েছেন। আমি তাকে গিয়ে বলছি, হ্যাঁ শিবুদা, শেখর নাকি গুলি খেয়েছে। তখন সুভাষিসদা বলছে, শান্ত হও শোনি, শান্ত, শেখর গুলি খায়নি। না, আপনি মিথ্যে কথা বলছেন। আমি বাড়িতে কি বলবো, কি নিয়ে যাব? তখন সুভাষিস আমার মাথাটাকে নিজের বুকের এখানে চেপে ধরল আসতে, বলে তুমি শান্ত হও শোনি, শান্ত, শেখর গুলি খায়নি, গুলি খেয়েছে হচ্ছেন দিলীপ দাস, দিলীপ দা। তখন আমি বললাম, দিলীপ দা কে? বললো দিলীপ দা শহীদপুরের, এ তুমি চেনো না? শেখর একটা সবুজ রঙের শার্ট পরে এসেছিল। দিলীপ দা বললো যে কিরে শেখর, তুই ইঞ্জিনিয়ার, তোরই কি শুধু ভালো শার্ট পরার অধিকার আছে, আমাদের কি ভালো শার্ট পরার অধিকার নেই? তখন শেখর সেই শার্টটা দিলীপ দাকে খুলে দিয়েছে। তারপর ইতিহাস অনেক বড়। দিদি সবার বাড়িতে বাড়িতে গেলেন, সব চেক দিলেন। আমার মনে আছে রঞ্জিত দাস গাইঘাটায় থাকতেন, দিদি একজনের গাড়িতে চাপতেন, ঘোষ জুয়েলার্সের গাড়িতে। বাপ্পানের জুয়েলারি সব ছিল বেহালায়। সেখানে একজন হস্তরেখাবিদ বসতেন, তার নাম সুবীর। আমরা সবাই গেছি দিদির সঙ্গে, দিদি যুব কংগ্রেসের সভানেত্রী। রঞ্জিত দাসের বউ, যখন রঞ্জিত দাস গুলি খেয়েছেন, রঞ্জিত দাসের বউ আজ প্রেগনেন্ট। দিদি চেকটা দিতে গেছেন, তখন রঞ্জিত দাসের বউ বলছে, দিদি আমি নিশ্চয়ই চেকটা নেব, আমার বাচ্চাকে বড় করার জন্য তো এই চেকটা আমাকে নিতেই হবে, কিন্তু বাচ্চাটাকে একবার ওর বাবার মুখ দেখা। তখন দিদি খেপে গেলেন। দিদি বলে, নাই চুপ করো, আমি চেক দিচ্ছি, সিপিএম এর আমলেও তো অনেক শহীদ হয়েছে, কোনো পার্টি কি চেক দিতে পেরেছে? রঞ্জিত দাসের বউয়ের তখন তো চোখের জল ছাড়া আর কিচ্ছু করে নেই, কারণ রঞ্জিত দাসের
বাচ্চাটাকে তো আর রঞ্জিত দাসকে দেখানো যাবে না। আমাকে সুবীর বললো, সোনালি ফিরে চলো। বললাম হ্যাঁ চল। কিন্তু জ্যোতিবাবু দক্ষ কি দক্ষ না সেটা আমি প্রশ্নে যাব না। জ্যোতিবাবুর সময় কিন্তু বানতলা হয়েছে, বিরাটি হয়েছে। তার জন্যই আমরা 1 আগস্ট আমি বাবা সহকর্মীরা পুলিশের গালে কালি লাগিয়েছিলাম। পুলিশের গালে কালি লাগিয়ে বলেছিলাম, এক গালে কালি দিয়েছিলাম বলে বানতলা, আরেকটা গালে কালি দিয়ে বলেছিলাম বিরাট। তিনি তো সেটা দেখেছেন। যেদিন সেদিন বাস ভাড়া বৃদ্ধি হয়েছিল 1 আগস্ট, গুলি চলল। গুলি চলাতে কিন্তু রঘুনন্দন তিওয়ারি বলে একজনের মৃত্যু হলো। এই তো ছিল ইতিহাস। এখন ইতিহাস হয়েই থাকবে। কিন্তু 21শে জুলাইয়ের আগে আমি দেখলাম সবাই তৃণমূল ছেড়ে যাচ্ছে। দেখো, একসময় তো আমরা প্রাণ দিয়ে মমতাদির জন্য দলটা করেছি। ব্যক্তিগতভাবে আমি তো মমতাদিকে খুবই শ্রদ্ধা করি, ভালোবাসি এখন, যদিও আমি বিজেপি করি। কিন্তু আজকে আমার মনে পড়ছে স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী, মমতাদি তখন কেন্দ্রীয় মন্ত্রী, 91 সাল, উনি কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী। স্বামীজি দিল্লিতে গেছে, তখন তো এত মোবাইল ফোন না। স্বামীজি আমাকে বাড়ির ফোনে ফোন করে বললেন যে সোনালী মা, আমি বুঝতে পেরেছি গলাটা অত শান্ত গলা কোনো যোগী পুরুষের ছাড়া হয় না। কে বলছেন, আপনি কি স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী? হাসতে হাসতে বলছেন, এই দেখো মেয়ে আমার ধরে ফেলেছে, আমি চালাকি করেও পারলাম না। তখন আমি, স্বামীজি আপনি কি দিল্লি এসছেন? স্বামীজি বললে, আজকে আসছি মা, তুমি কি আমাকে একটু নিউ দিল্লি স্টেশন? হ্যাঁ নিতে আসবো। দিদির তখন 5 নম্বর অশোক রোডের বাংলো, বিরাট বাংলো, 25-26টা ঘর। আমি দিদিকে বললাম, দিদি স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী এসছেন, তোমার সাক্ষাৎকার। দিদি বললো, নিয়ে আয়। স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী অনেকগুলো বাবা লোকনাথের ফটো নিয়ে গেছে। তখন আমি বললাম, স্বামীজি ফটোগুলো আপনি কার জন্য এনেছেন? তখন স্বামীজি বললেন, আমি যদি বলি আমি মমতা মায়ের জন্য এনেছি। তখন আমি বাবা লোকনাথের খুব ভক্ত। আমি বাবা লোকনাথকে জিভ ভেঙেছি, হ্যাঁ তুমি মন্ত্রীদেরই বাবা লোকনাথ হয়ে থাকো। তখন তখন দেখছি আমি, মমতাদি তো কেন্দ্রীয় মন্ত্রী, মমতাদি বিরাট বাংলো, জোড়া খাট, যা যা মন্ত্রীর একজন দরকার। আমি ফটোগুলো পাততে পাততে দেখছি সব ফটোতে নাম্বারিং করা, অনেকগুলো ঘর। তো আমি ছুটতে ছুটতে আসছি। স্বামীজির সঙ্গে একজন ভদ্রমহিলা থাকতেন, তাকে স্বামীজি বলতেন দিদিভাই, আমরা বলতাম ভক্ত সন্তানেরা দিদিভাই। আমি বললাম যে স্বামীজি আপনি কি ফটোতে নাম্বারিং করেছেন? স্বামীজি বললেন, হ্যাঁ মা সোনালি, স্বামীজি ফটোতে নাম্বারিং করেছে। স্বামীজি তখন বললেন মমতাদিকে যে মমতা মা, তুমি কিন্তু কোনোদিন সোনালী মাকে ছেড়ো না। তখন মমতাদি বলছেন যে কেন? মমতাদি তো নিজের বাইরে অন্য কারোর প্রশংসা শুনতে পারেন। তখন বললেন কেন? তখন উনি বলছেন, সোনালীর মাধ্যমে কিন্তু বাবার আশীর্বাদ তোমার মধ্যে সঞ্চারিত হয়। আমি তো দিদিকে ছাড়িনি, দিদি আমাকে ছেড়ে দিয়েছে, তাই আজকে তৃণমূলের এই অবস্থা। হ্যাঁ দিদি, এই যে আপনি একটা কথা বললেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর গাড়ি আটকানোর জন্য মুসলমান মহিলা সাজতে বলা হয়েছিল, নামাজ পড়তে বলা হয়েছিল, এর পিছনে কি অন্য কোনো ন্যারেটিভ কাজ করছিল বা কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা? দেখুন সেটা তো আমি বলতে পারবো না। মমতাদি আমাদের বলেছিলেন তখন, রুল নাম্বার 1, বস ক্যান নট ডু রং, আর ইফ বস ইজ রং ফলো রুল নাম্বার 1। মানে 1993 সালে 21শে জুলাইয়ের পর থেকে আমরা দেখে এসেছি যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা তখন ছিলেন দলে, পর পর যে এই যে ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদদের সম্মান জানানোর জন্য জমায়েত হয়েছে। কিন্তু এই রাজ্যে পালা বদলের পর এবার দেখা যাচ্ছে যে জমায়েত নিয়ে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে শহীদ পরিবার যারা রয়েছেন তারা কোন তৃণমূলে যাবে, এরকম ধরনের একটা প্রশ্ন উঠে আসছে যে কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল? বলতে পারবো না সেটা। শহীদ পরিবাররা যাকে যোগ্য মনে করবে তার কাছেই যাবে।
কিন্তু এই যে একের পর এক মানে আমরা প্রথমে দেখলাম যে সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে প্রত্যেকেই প্রায় মানে রাজ্যসভার সাংসদ বলুন, বিধায়করা বলুন, একে একে দিদির হাত ছেড়েছে। এবার মদন মিত্র, দিদির একদম পুরনো সঙ্গী বলা যেতে পারে, তিনিও হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগদান দিলেন। দেখো, তৃণমূল কংগ্রেস একটা মূল্যবোধ নিয়ে তৈরি হয়েছিল। মমতাদিকে তুমি যদি আমাকে এখানে এখন রিভলভারও ধরো, আমাকে কিন্তু তুমি বলাতে পারবে না যে মমতাদি হাতে করে কখনো পয়সা নিয়েছে। কিন্তু দিদির থেকে দুর্নীতিগ্রস্ত লোক আর কেউ নেই পৃথিবীতে, মানে বাংলাতে। আর দিদি ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ ছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ ছিলেন। জন্মান্ধ ছিলেন প্লাস পুত্র স্নেহে অন্ধ ছিলেন। কিন্তু দিদি অভিষেকের প্রতি কেন যে এত অন্ধ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি। মদন মিত্র যাকে টার্গেট করছে, অভিষেককে এখন সবাই স্কেপগোট করছে। অভিষেক এখন একটা ওই অজুহাত হয়ে গেছে, ডানাত বাহাতার অজুহাত। মানে একের পর এক বিধায়ক, সাংসদ সবারই অভিযোগ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মানে তারা মানে বিভিন্ন ভাবেই তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো সময় তাদেরকে বিভিন্ন ভাবে অপমান করেছেন। আপনি যখন দলে ছিলেন সেই সময় আপনিও কি কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অপমানিত হয়েছেন? নিশ্চয়। আমি তখন সাতগাছিয়ার এমএলএ, অভিষেক তখন ডায়মন্ড হারবারের এমপি। আমি তখন তৃণমূল করতাম। তৃণমূলের একটা প্রোগ্রাম ছিল দিদিকে বল, তাতে রাত্রে থাকতে হতো। তখন আমার মেয়েটা সদ্য হয়েছে বা একটু ছোট। আমাকে অভিষেক বলল যে সোনালি পিসি, তুমি রাত্রে থাকছো না, তোমার কি শরীর খারাপ? তখন আমার ঘাড়ের উপরে কিন্তু শওকত মোল্লাকে অবজারভার করে বসিয়ে দেওয়া হয়েছে। তখন এলাম, তো শরীর খারাপ আছে বাবা, কিন্তু আমার মেয়েটা বড্ড ছোট। তখন বললেন, তাহলে তুমি রেস্ট নাও। আমার ওয়াই ক্যাটাগরি আমি সিকিউরিটি পাই। মোক্তার আর সুজিত মানে মুসলমান প্রবণ এলাকা, তো সাতগাছিয়া কিন্তু মাইশ্বদের এলাকা, কিন্তু মুসলমান লোকেরাও তাতে আছে। আজকে সকালবেলায় দুপুরবেলার দিকে একজন মুসলমান সহকর্মী মসিবুর এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আমি খুব খুশি হলাম তাকে। আমি মুক্তারের কাছে, মুক্তা তখন গাড়িতে কি করছে, আমি মুক্তার কাছে গিয়ে কেঁদে ফেললাম, মুক্তার আমাকে না অভিষেক রেস্ট নিতে বলেছে। মুক্তার তখন বললো, দিদি আপনি বোধহয় ভুল শুনেছেন। তখন আমি বললাম, মুক্তার আমার চোখটা খারাপ, কানটা খারাপ না, সত্যি তো আজকে আমি রেস্ট, আমাকে ধরে ধরে নিয়ে আসতে হয়। তার মধ্যে আমার অনেক শারীরিক প্রতিকূলতা হয়েছে, আমার স্ট্রোক হয়েছে। সে তো শরীর থাকলে শরীর খারাপ হবে, কিন্তু অভিষেকও আমাকে অপমান করতে চায়। অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা রাজ্যসভার সাংসদ ছিলেন তারা একে একে মানে সবাই বলতে গেলে প্রায় জয়েন করেছেন এনসিপিআই তে, এবং কিছুজন সাংসদ সেটা ছেড়ে আবার বেরিয়েও এসছেন, বিজেপিতে জয়েন করেছেন। এই যে বিজেপিতে তৃণমূলের আশা, বিজেপির তৃণমূলকে স্বাগত জানানো, জয়েন করিয়ে নেওয়া, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেছিলেন বা বলেছেন, তিনি তো এখনো অ্যালাইভ, যে বিজেপির তৃণমূলীকরণ হবে না। কিন্তু কোনো দল না ভাঙলে দলটা বাড়বে কি? আমরাও তো একসময় তৃণমূল করেছি, কোনো দল থেকে না কোনো দল থেকে কেউ এসছেন আমাদের সঙ্গে, তাকে নিয়েছি। একটা দল ভাঙলেই তো আরেকটা দল গড়ে। এমপি এমএলএদের কথা বলছিলে না তুমি? এমপিরা দিল্লি, যদিও আমি দিল্লিতে থাকতাম, মমতাদির সঙ্গেই থাকতাম। তো কেন্দ্রীয় মন্ত্রিসভার কখনো কখনো বিল পাস করার দরকার হয়, যখন রাজ্যসভায় তো আমরা মানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা বোধহয় নেই এখন। আর এবার অনেকেই বিজেপির দিকে ঝুঁকছেন, তারা বিজেপিতে স্বাগত। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার বিল পাস করার দরকার হলে তখন এমপিদের দরকার হয়। তো রাজ্যসভায় যারা সদস্যপদ ছেড়েছে, যেমন সুখেন্দু শেখর রায়, তার ডাকনাম হচ্ছে বুলুদা, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারপরে কোয়েল মল্লিক, তিনি তো বোধহয় গতকাল ছেড়েছেন। আমার আশ্চর্য লাগছে, মনীশ গুপ্ত দিদির হাত ছেড়ে দিলেন। মনীশ গুপ্তকে দিদি কি দেননি? আমাকেও দিদি অনেক দিয়েছিলেন, কিন্তু মনীশ গুপ্ত নির্দেশেই গুলি চললো। মনীশ গুপ্ত তখন হোম সেক্রেটারি অফ বেঙ্গল। মনীশ গুপ্তকে দিদি যাদবপুর থেকে জিতিয়ে এনে দিদি বিদ্যুৎ মন্ত্রী করেছে। মনীশ গুপ্ত খুব ভালো আইএস অফিসার। মনীশ গুপ্ত দিদির হাত ছেড়ে দিল। আমার মনে পড়ছে শুদ্ধানন্দ ব্রহ্মচারের সেই কথা,
যে মমতা মা, তুমি সোনালী মাকে কখনো ছিল না। দিদি বললেন কেন? তখন শুদ্ধানন্দ ব্রহ্মচারী বললেন, না, সোনালী মার মাধ্যমে বাবার আশীর্বাদ তোমার মধ্যে সঞ্চারিত হয়। তখন দিদি বললেন যে আমিও ঠাকুর নমস্কার করি। তখন শুদ্ধানন্দ ব্রহ্মচারী বলছে, ঠাকুর নমস্কার করা আর বাবা লোকনাথের নাম করা সম্পূর্ণ আলাদা। বাবার বাণী হচ্ছে, সুখের সময় আমাকে ডাকিস না, মানুষের সুখের সময় অত্যন্ত কম, কিন্তু বিপদে পড়লেই আমাকে ডাকিস, আমি তোকে রক্ষা করব। যে না, আপনি বলুন। স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী এখনো নিশ্চয়ই বেঁচে আছে, তিনি বেঁচে থাকুন, এটা আমি চাই। তার বাণী, বাবার বাণী যেমন তিন কালে সত্য, বাবা লোকনাথের বাণী, স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারীর বাণী কিন্তু আজকে সত্যি হয়ে দেখালে আমি তো মমতাদিকে ছাড়ি। যে আপনি যেটা বললেন যে এই যে কেন্দ্রীয় স্তরে এমপির দরকার হয় বিল পাস করানোর জন্য, কেন্দ্রীয় স্তরে তৃণমূল থেকে বিজেপিতে লোকজন আসে, বা যদি রাজ্য স্তরেও বিজেপি মানে তৃণমূল থেকে বিজেপিতে লোকজন আসে, তাহলে কি বিজেপির যারা নিচুতলার কর্মীরা রয়েছে, যারা এতদিন তৃণমূলের হাতে অত্যাচারিত হয়ে রয়েছে হয়েছে, দিনের পর দিন মার খেয়েছে, জেল খেটেছে, মানে তারা কি সেটাকে ভালোভাবে নেবে, না তাদের উপর কোনো খারাপ প্রভাব পড়বে? দেখো, রাজ্য স্তরে আমি তো রাজ্য রাজনীতি করেছি, আমি কখনো কেন্দ্রীয় রাজনীতি করিনি। একটা দল না ভাঙলে আরেকটা দল করবে কি করে? হবে না। রাজ্য স্তরে তৃণমূলীকরণ হবে না বিজেপির। আমি বিজেপির মহিলা মোর্চার একজন এক্সিকিউটিভ বডির মেম্বার, আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য স্তরে তৃণমূলীকরণ হবে না বিজেপি। আমি সমস্ত বিজেপির সহকর্মী ভাই বোনেদের আমি আশ্বস্ত করছি, আপনারা যদি আমাকে একটু চিনে থাকেন, জেনে থাকেন, আপনারা আশ্বস্ত থাকুন, রাজ্য স্তরে বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমরা এতদিন যেমনটা দেখে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রী ছিলেন, তার কথাতেই রীতিমতো পুলিশের লোকজন কাজ করতো, এমনকি পুলিশকে এই কথাটাও শুনতে হয়েছে যে পুলিশরা চটি চাটা হয়। কিন্তু এখন দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পুলিশদেরকে বলছেন, নিরপেক্ষভাবে কাজ করুন, কোনো এক পক্ষের হয়ে কথা শুনবেন না। মানে এটা কি ধরনের এই দ্বিচারিতা? নিরপেক্ষতা কোথায় ছিল দিদি? এই নিরপেক্ষতা কোথায় ছিল? যেদিন অভয়া রেপ প্লাস মার্ডার হলো, তখন এই নিরপেক্ষতা তো, তুমি বিং দ্য হেড অফ দ্য স্টেট, তোমার মুখে তো আমি শুনতে পাইনি। মানে এই ধরনের দ্বিচারিতা কেন? মানে উনি যখন শাসক ছিলেন, তখন পুলিশকে নিজের মতো করে চালিয়েছেন, এখন যখন পুলিশ রাজ্যে যখন শাসক পরিবর্তন হয়েছে, পুলিশ অন্যভাবে কাজ করছে, তখন তিনি বলছেন নিরপেক্ষ থাকতে। তিনি চিরকালই 2 নম্বরই, তার মতো 2 নম্বরই তিনি। অন্য কোন ক্ষেত্রে 2 নম্বরই আমি জানি না, কিন্তু তিনি চিরকালই টুইস্টিং ক্যারেক্টার, বুঝলো তো? তিনি চিরকালই টুইস্টিং। আপনি আরজি করের কথা বললেন, আমরা কামদুনি দেখেছি, পার্কস্ট্রিট দেখেছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ছোট ঘটনা, বা মেয়েটার হয়তো কোথাও অ্যাফেয়ার ছিল, এই ধরনের কথা বলে ঘটনাগুলোকে এড়িয়ে গেছেন। কিন্তু রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে বারুইপুরের গণধর্ষণ এবং খুন, সেখানে দেখা গেল তিনি একটা সবুজ রঙের বড় মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নামলেন প্রতিবাদ জানাতে। তাহলে সেই সময় কেন তিনি নামেননি, যখন কামদুনি, পার্কস্ট্রিট বা আরজি করের মতো ঘটনাগুলো ঘটেছে সেই তার প্রশ্ন আমাদের, শাসনকালে? সেই প্রশ্ন আমাদের। তখন তো তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, আমরা মমতাদির ভয়ে কিছু বলতে পারতাম না। আমার মনে আছে পার্কস্ট্রিটে যখন ওই একজন মহিলা রেপ প্লাস মার্ডার হয়েছিল, মহিলা, না, আচ্ছা, রেপ হয়েছিল, তখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল গান্ধী মূর্তির পাদদেশে। আমি বলেছিলাম যে এটা নিছকই বিতর্কিত একটা বিতর্কিত একটা ঘটনা, এরকম তো হতেই পারে। আমাকে দিদি বললেন, তুই বললি বিতর্কিত? দিদি, আমি তো শুনলাম রেপ হয়েছে, রেপ কি বিতর্কিত? তখন আমি একটু নার্ভাস টাইপের মহিলা, আমাকে দেখতে যতই মনে হয় আমি রাফ হ্যান্ডটা, আমি দিদি ফোন ধরলেই উপাস থেকে আমি যেন ভ্যাবা করে কেঁদে ফেলি। দিদি, বিতর্কিত না, তুই রেপের মানে জানিস? না, রেপের মানে আমি জানি, অশ্লীলতা করা হয় জোর, একজন মহিলার ইচ্ছার বিরুদ্ধে যদি অশ্লীলতা করা হয় সেটাকে বলে রেপ। আর তুই কেন বললি এটা বিতর্কিত ঘটনা? যেটা শেষ প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছেন তিনি আবার শূন্য থেকে সবটা শুরু করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে শূন্য থেকে সবটা শুরু করা কি সম্ভব?
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই শূন্য থেকে শুরু করতে পারবেন না, কারণ আজ তার পাশে সহকর্মীরা প্রায় অনেকেই নেই। যেমন সোনালী গুহ নেই, যেমন মদন মিত্র নেই, সুব্রত বক্সী হয়তো বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে থাকুন, আমি চাই। শুভেন্দু অধিকারী নেই, অনেকেই তাকে ছেড়ে চলে গেছেন বা ছেড়ে চলে যাচ্ছে। তিনি আর কোনোদিনই রিটার্ন করতে পারবেন। তবে মমতা ব্যানার্জিকে কিন্তু আন্ডার এস্টিমেট করা ঠিক না। খারাপ হবে। হুম? আমাদের সজাগ থাকবে। সজাগ থাকতে হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ দিদি।